যে রক্ত আমাদের বাঁচিয়ে রাখছে সেই রক্তই কি আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? বা আমাদের যে লোহিত রক্ত কণিকা যেটা একদম ছোট্ট হয় সেটা কি কোনোভাবে দানবে পরিণত হয়ে যেতে পারে? হ্যাঁ, হতে পারে। এই কথাটা যদি আমি বলি তাহলে তোমরা কি অবাক হবে? তাহলে বলবো না, অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, কারণ এটাও হওয়া সম্ভব। কিংবা ধরো তোমার মধ্যে কি ডিপ্রেশন, ভুলে যাওয়ার রোগ বা হাত পা ঝিঝি ধরা এই সমস্ত লক্ষণ একবারে পরিলক্ষিত হচ্ছে, তাহলে বলবো যে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যাদের মধ্যে এই লক্ষণগুলো আছে তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ এই বিষয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তাই এটাকে স্কিপ করো না এবং সম্পূর্ণ ভিডিওটাকে তোমরা কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি চক্রবর্তী রয়েছি তোমাদের সঙ্গে। স্বাস্থ্যবিজ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমাদের রক্ত কি কোনোভাবে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? এই একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন, বা এই কথাটা শুনলে অনেকের হয়তো ভয় লাগবে যে রক্ত, যে রক্তের জন্য আমরা বেঁচে রয়েছি, সেই রক্ত কিভাবে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আজ এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে বলতে গিয়ে বলি যে এই প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে আসে তাহলে কিন্তু এর একটাই উত্তর, সেটা হচ্ছে হ্যাঁ, আমাদের রক্ত কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে। আমি প্রথমে বলেছিলাম যে যে লোহিত রক্ত কণিকা আকারে একদম ক্ষুদ্র, সেও কিন্তু একটা সময় দানবে পরিণত হয়ে যায়। কখন, কোন সময়ে সে দানবে পরিণত হয়? শরীরে যখন আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় তখন আমাদের যে লোহিত রক্ত কণিকা সে দানবে পরিণত হয়ে যায়, অর্থাৎ আকারে বড় হয়। কিন্তু এই যে দানব লোহিত রক্ত কণিকা এ আমাদের শরীরে কোনো কাজেই লাগে না, অর্থাৎ যতটা পরিমাণ আয়রন এতে থাকা দরকার ততটা পরিমাণ আয়রন থাকে না। তার ফলে এই লোহিত রক্ত কণিকা কিন্তু আমাদের শরীরে কোনো কাজের না, অর্থাৎ যাকে একেবারে বলা যায় যে সে অকাজের। তো এরই নাম হচ্ছে মেগালোব্লাস্টিক। এবার মেগালোব্লাস্টিক কি থেকে হচ্ছে না, আমাদের যে বোন ম্যারো বা হাড়ের যে মজ্জা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভিটামিন B12 অভাবে লোহিত রক্ত কণিকা সে অপরিণত অবস্থাতেই দানবের আকার নিয়ে নিচ্ছে, এবং তাই জন্য ওর নাম হয়েছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অর্থাৎ অনেক ধরনের অ্যানিমিয়া হয়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবার তো আমরা জানলাম যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা কি। তো এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো হলো, কিন্তু এর ফলে আমাদের দেহে কী কী সমস্যা আসতে পারে। তো সেই বিষয়ে বলি যে দেখো, আমি প্রথমেই যখন বললাম তোমাদেরকে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আসলে কি, তখন কিন্তু আমি বলেছি যে আমাদের শরীরের যে লোহিত রক্ত কণিকা যেটা একদম ক্ষুদ্র সে কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যায়, মানে দানবে পরিণত হয়ে যায়। এবার তুমি ভেবে দেখো, যে আগে ছোট লোহিত রক্ত কণিকা ছিল সে কিন্তু তোমার বডির যে রক্তনালী তার মধ্যে দিয়ে খুব সহজেই চলাচল করতো। এবার এখন সে দানব হয়ে গেছে, কিন্তু তার জন্য তোমার শরীরের যে রক্তনালী সে তো আর আকারে পরিবর্তন হয়নি, অর্থাৎ সে আগে ঠিক যেরকম ছিল এখনও সেরকমই আছে। এবার ওই বড় হওয়া যে দানব লোহিত রক্ত কণিকা সে তো কোনোভাবেই ওই সরু রক্তনালীর মধ্যে দিয়ে যেতে পারে না, সেজন্য কি হয়, সে ওই পথে বাধা পায় এবং ওখানেই তার মৃত্যু হয়। এবার দেখো, এই যে তোমার লোহিত রক্ত কণিকা দিন দিন মারা যাচ্ছে, তার জন্য কি হবে, একটা টাইমে গিয়ে দেখা যাবে যে তোমার শরীরে আয়রন ডিফিসিয়েন্সি তৈরি হয়েছে। এবার এক্ষেত্রে বলে রাখি, এই যে লোহিত রক্ত কণিকা মারা যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের বডিতে অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয়। কেন? কারণ আমাদের এই লোহিত রক্ত কণিকায় অক্সিজেনকে আমাদের বডির প্রত্যেকটা অংশে নিয়ে যায়। এবার যখন লোহিত রক্ত কণিকাই আর থাকছে না তখন তো অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হবেই, আর এই অক্সিজেনের ঘাটতি যখন তৈরি হবে তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের নার্ভের প্রবলেম আসবে। এবারে আমরা আলোচনা করব কিছু লক্ষণ নিয়ে
অর্থাৎ যেই লক্ষণগুলো দেখলে পরে তোমরা বুঝবে যে তোমরা দিন দিন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আক্রান্ত হচ্ছ। তো সেই লক্ষণগুলো কি, সেগুলো এবার এক এক করে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে লক্ষণগুলো খুব মনোযোগ সহকারে দেখো, চাইলে তোমরা লিখেও রাখতে পারো। পরবর্তীকালে এই লক্ষণগুলো যদি তোমাদের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে কিন্তু একদম দেরি না করে খুব তাড়াতাড়ি ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। তো প্রথমে এই লক্ষণের মধ্যে 1 নম্বরে আমি যাকে রাখবো সেটা হচ্ছে যে তুমি দেখবে এই সময় তোমার জিভ প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যাবে এবং জিভে একটা জ্বালা জ্বালা ভাব অনুভূত হবে। অর্থাৎ যখন তুমি খাবে তোমার খাবারটা কিন্তু তুমি সহজে খেতে পারবে না, তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতির সৃষ্টি হবে। 1 নাম্বার। 2 নাম্বার কি, 2 নাম্বার যখন তুমি হাঁটা চলা করছো তখন তোমার মনে হবে যে আমি হাঁটা চলার সময় ঠিকমতো ভারসাম্য বজায় রাখতে পারছি না। অর্থাৎ হয় আমার পাটা একটু টলমলো করছে, ঠিকভাবে হাঁটতে পারছি না, পড়ে যাব, এরকম একটা কিন্তু ফিল তোমার মধ্যে আসবে। এরপর কি, এরপর বলবো যে ডিপ্রেশন বা ভুলে যাওয়ার রোগ, এগুলো তুমি নিজের মধ্যে দেখতে পারবে। তো এ বিষয়ে বলি যে আমাদের ব্রেনের খাদ্য হচ্ছে ভিটামিন B12। এই ভিটামিন B12 কমে যাওয়ার জন্য আমাদের ব্রেন সঠিকভাবে পুষ্টি পায় না, যার জন্য আমরা কি করি, ভুলে যাই। এই বিষয়টা মনে রাখবে। এছাড়াও তুমি দেখবে এই সময়ে যে তোমার হাত পা প্রচণ্ড পরিমাণে ঝিঝি করছে বা মনে হচ্ছে যেন পিঁপড়ে কামড়াচ্ছে। তো এটা কিন্তু বলি যে এটা সব থেকে ডেঞ্জারাস একটা লক্ষণ, কারণ এটা হওয়া মানেই তোমার নার্ভ কিন্তু দিন দিন ড্যামেজের দিকে যাচ্ছে। অর্থাৎ তুমি যত দেরি করবে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার জন্য তোমার নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার হার কিন্তু তত বাড়বে। এছাড়া আর কি, এছাড়া হচ্ছে যখন ধরো তুমি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছো বা ধরো তুমি একতলা থেকে দোতলাতে উঠছো, তখন তোমার মনে হবে যে তোমার শরীরে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এবং তুমি হাঁফিয়ে উঠছো বা তোমার বুক ধড়ফড় করছে। তো কেন এই বিষয়টা? দেখো আমি প্রথমেই বলেছিলাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমাদের শরীরে কিন্তু একটা অক্সিজেনের ডেফিসিয়েন্সি তৈরি হয়। তো যখন অক্সিজেন থাকছেই না, তার জন্য কিন্তু আমাদের শ্বাসকষ্ট, এই লক্ষণটা কিন্তু আমাদের শরীরে দেখা যাবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো ছিল বিশেষ কারণ। এবার বলবো কিছু কমন জিনিসপত্র যেগুলো কিন্তু সব ধরনের অ্যানিমিয়া দেখা যায়। সেটা কি, চোখের তলাটা, অর্থাৎ যখন তুমি চোখটা যদি তুমি দেখো আয়নায় দেখবে ফ্যাকাশে হয়ে গেছে, নোকটা চামচের মতো হয়ে যাচ্ছে, বা সব থেকে ভালো একটা টেস্ট করতে পারো তোমাদের এক্ষেত্রে বলি আমি, তোমাদের যে নোক আছে সেখানে তোমরা একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবে, যদি দেখো সেই নখের মধ্যে সাদা অংশের পরিমাণ বেশি, অর্থাৎ নখটা বেশি ফ্যাকাশে লাগছে, তাহলে বুঝবে তোমার মধ্যে কিন্তু মাইল্ড অ্যানিমিয়া আছে। কিন্তু আগের যে পয়েন্টগুলো বললাম ওগুলো স্পেশালি এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার জন্য। এছাড়া দুর্বলতা, ঝিমানি ভাব, এগুলো তো রয়েইছে। তো এই লক্ষণগুলো যদি দেখো তাহলে কিন্তু আমি বলবো যে দেরি না করে একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। দেখো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই লক্ষণগুলো শুনলে বা এই নামটা শুনলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যদি আমরা ডিলে করি তবে কিন্তু আমরা গিয়ে একটা বিপদের মুখে পড়তে পারি। আদারওয়াইজ যখন এই লক্ষণগুলো একদম শুরুর দিকে আমাদের লাইফে আসছে তখন যদি আমরা ট্রিটমেন্ট করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমরা যদি তালিকাটাকে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই এই রোগটাকে আমরা আমাদের লাইফ থেকে সরিয়ে ফেলতে পারবো এবং আর 5টা নর্মাল মানুষের মতো কিন্তু আমরা একটা সাধারণ লাইফ লিড করতে পারি। এবারে আমি 3টে মেন কারণ বলবো যেটার জন্য এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমাদের শরীরে হচ্ছে, বা যদি একটু বলি যে কিছু অংশে হয়তো তুমি নিজেও দায়ী এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে নিজের শরীরে ডেকে আনার জন্য। তো কি 3টে কারণ? প্রথমে বলবো ভিটামিন B12-এর অভাব। অর্থাৎ এটা কাদের মধ্যে একটু বেশি দেখা যায় বলি, যারা ধরো ভেজিটেরিয়ান, অর্থাৎ মাছ মাংস তারা খান না, পুরোটাই তাদের শাকসবজির ওপরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হতে পারে। মানে যেহেতু একটা ভিটামিন B12-এর অভাব থাকছে, কারণ ভিটামিন B12 কিন্তু শাকসবজিতে থাকে না, তাহলে কিসে থাকে? এটা শুধুমাত্র প্রাণীজ যে খাদ্যগুলো তার মধ্যেই ভিটামিন B12 থাকে। তো তাই জন্য আমাদেরকে একটু নজর রাখতে হবে
যে ভিটামিন B12টা যাতে আমাদের শরীরে আসে। তো এক্ষেত্রে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বলবো যে তোমরা শাকসবজির দিকে খাবারটাকে নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যেহেতু ভিটামিন B12-এর ঘাটতিটাকে তোমাদের পূরণ করতে হবে, তার জন্য তোমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী B12-এর সাপ্লিমেন্ট নাও। গেল 2 নম্বর, অতিরিক্ত অ্যালকোহল পান, এটা কিন্তু বডিতে ফোলেটের চাহিদা কমিয়ে দেয়। এছাড়াও আমরা দেখব যে গর্ভাবস্থাতে মায়েদের শরীরে ফোলেটের চাহিদা তখন প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। এই ফোলেটের চাহিদা যদি তারা ঠিকমতোভাবে না পূরণ করেন, তার বাচ্চার মধ্যেও কিন্তু অ্যানিমিয়া আসতে পারে জন্মের পরে। ঠিক আছে। আর 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবজর্পশন প্রবলেম। অর্থাৎ দেখা গেল কারোর পাকস্থলীর একটা অপারেশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বডিতে এই ভিটামিন B12 শোষণ হতেই পারে না, যার জন্য কিন্তু আমাদের একটা এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আসার চান্স থাকে। স্পেশালি আমি গর্ভবতী মায়েদের জন্য বলবো যে ডক্টর তোমাদেরকে যে ফোলেটের ট্যাবলেট যেটা 5 মিলিগ্রামের প্রেসক্রাইব করছেন সেটাকে কোনোভাবেই মিস করবে না। এটাকে যদি মিস করো তাহলে কিন্তু তোমার মধ্যে একটা ফোলেটের অভাব হবে এবং তার সাথে সাথে তোমার বাচ্চাকেও কিন্তু ভুগতে হবে ভবিষ্যতে, অর্থাৎ তার মধ্যেও কিন্তু ফোলেটের একটা ডেফিসিয়েন্সি তৈরি হবে। তো কোনোভাবেই সেটাকে মিস করা যাবে না, যেরকম আছে সেটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবে, এটা মাথায় রাখবে। আর যারা অ্যালকোহল সেবন করছো তাদেরকে বলবো যে অ্যালকোহলটাকে সম্পূর্ণরূপে বর্জন করো, কারণ অ্যালকোহল কিন্তু আমাদের বডির এই যে ফোলেট তাকে কিন্তু মেরে ফেলে সম্পূর্ণরূপে। তার জন্য কিন্তু আমাদের শরীরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আসছে। তো 2 বার করে আমি বললাম এটা, গর্ভবতী মায়েদেরকেও বললাম এবং যারা অ্যালকোহল সেবন করছো তাদের ক্ষেত্রেও বললাম। এটা কিন্তু একটা স্পেশাল সতর্কবার্তা বলতে পারো তোমরা, তো এটাকে মাথায় রাখবে। এবার কথা হচ্ছে যে কি খাবো বা কি খেলে আমরা এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে খুব সহজেই সরিয়ে ফেলতে পারি। তো এক্ষেত্রে বলবো আমাদের ফোলেটের চাহিদা পূরণ করতে হবে, ভিটামিন B12কে বেশি পরিমাণে খেতে হবে, কারণ ভিটামিন B12 বডিতে কমে গেছে স্বাভাবিকের থেকে। তোমরা কি করবে? তো সেক্ষেত্রে বলি, সকালে যখন ঘুম থেকে উঠছো তখন 1 গ্লাস দুধ খাও এবং তার সঙ্গে চিয়া সিডস খাও। এই দুটো জিনিসই কিন্তু তোমার বডিতে ভিটামিন B12 এবং ফোলেট এই দুটোর চাহিদাকে পূরণ করবে। এরপরে যখন তুমি ব্রেকফাস্ট করছো তখন ব্রেকফাস্টে 2টো ডিম সিদ্ধ নাও। যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য বলবো যে তোমরা এর পরিবর্তে সোয়া মিল্ক নিতে পারো। ডিম বলো বা সোয়া মিল্ক দুটোই কিন্তু ভিটামিন B12-এর খুব ভালো উৎস। এরপর যখন তোমরা যারা ছোটরা রয়েছো তারা যখন স্কুলে যাচ্ছ সেই টিফিনে, বা যারা অফিসে কাজ করছেন তাদের জন্য বলবো যে টিফিনে রুটির সঙ্গে পালং শাক নিতে পারেন। সেই পালং শাকের সঙ্গে একটা লেবু নেওয়া কিন্তু মাস্ট, নাহলে কিন্তু সেই আয়রন কোনোভাবেই বডিতে অ্যাবজর্ব হবে না। এটা গেল। আর লাঞ্চ যখন করছো, লাঞ্চে ভাত বা তার সঙ্গে মাছ মাংস তো থাকছেই, তার সঙ্গে তোমাদেরকে কিন্তু শাকসবজির দিকেও ঝোঁক দিতে হবে, এটাকে মাথায় রেখে দিও। এছাড়া যখন বিকেলের টিফিন করবে তখন বিকেলের টিফিনে একটা কলা, তার সঙ্গে কিছু আমন্ড এবং যে বিটরুট তার কিন্তু একটা স্যালাড নিতে পারো। আর সব থেকে জরুরি যেটা বলি, রাত্রে ভাত খাও বা রুটি খাও, তার সঙ্গে তোমরা ব্রোকলি নাও এবং ঢ্যাঁড়স রাখো পাতে। এছাড়া ডাল নাও। এক্ষেত্রে বলে দিই যে রাত্রে কিন্তু আমাদের বডিতে ফোলেট বেশি পরিমাণে শোষণ হয় দিনের তুলনায়, তো সেজন্য আমি স্পেশালি রাতে এই ডিশটার কথা বললাম। তো এই বিষয়গুলোকে যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমাদের এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। এছাড়া যদি খুব বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তাহলে আমি বলবো যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। মায়েদের ক্ষেত্রে অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলে দিই যে যদি প্রচণ্ড পরিমাণে তোমাদের বডিতে ভিটামিন B12-এর অভাব হয় বা ফোলেটের অভাব হয় বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে যদি তোমরা আক্রান্ত হও তাহলে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। তারা তোমাকে একটা ভিটামিন B12-এর ইঞ্জেকশন দেবে, সেটা কিন্তু তোমাকে নিতেই হবে। কারণ বলে দিই যে এই ভিটামিন B12 বা এই যে ফোলেট এর যে ঘাটতি তোমার মধ্যে হচ্ছে সেটা কিন্তু দিন দিন
তোমার যে বাচ্চা তার কিন্তু ব্রেনকে ড্যামেজ করে দেবে। তো সেই জন্য ভয় না পেয়ে এই ভিটামিন B12-এর ইনজেকশনটা স্পেশালি গর্ভবতী মায়েদের কিন্তু নিতেই হবে, যদি প্রচণ্ড পরিমাণে তাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা বডিতে দেখা যায় তো সেটা। আর সবশেষে বলবো যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু কোনো ভয়ের জিনিস না। এই লক্ষণগুলো শুনে যদি তোমাদের ভয় লাগে তাহলে আমি এতটুকু বলে আশ্বস্ত করব যে ভয় না। দেখো, যত তোমরা দেরি করবে তত তোমাদের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স আসবে। সেই জন্য যখন শুরুর দিকেই লক্ষণগুলো তোমাদের শরীরে দেখা যাচ্ছে তখন যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো বা একজন ভালো অভিজ্ঞ ডায়েটেশিয়ানের সঙ্গে কনসাল্ট করো। তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ বলো বা খাদ্য তালিকা এগুলোকে চেঞ্জ করলে কিন্তু অনেকাংশেই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে আমরা নিজেদের জীবন থেকে সরাতে পারি এবং আর 5টা সাধারণ মানুষের মতোই কিন্তু লাইফ লিড করতে পারবো। তো ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটাকে আর আমি বড় করব না। এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি, কেন হচ্ছে, কি খাবো আর কি খাবো না, এই সমস্ত কিছু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে কমেন্টে লিখে জানাও যে কোন লক্ষণটা তোমার মধ্যে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আমি নিজে পার্সোনালি তার রিপ্লাই করব। আর ভিডিওটা তোমার সেই সব বন্ধু বা কাছের মানুষজনদের সঙ্গে শেয়ার করে দাও যারা তোমাদের খুব কাছের, যাতে তারা আমাদের এই চ্যানেলের সঙ্গে এসে যুক্ত হতে পারে। তো নেক্সট দিন আমি আবার আসবো এইরকমই কিছু একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ অবধি তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং স্বাস্থ্য বিজ্ঞানের সাথে থাকো।